অর্থনীতি শুধু কিছু সংখ্যা, সূচক কিংবা হিসাব নিকাশের বিষয় নয়। অর্থনীতি মানুষের জীবনযাত্রার প্রতিচ্ছবি। শিল্প বাণিজ্য কেবল ব্যক্তি বা প্রতিষ্ঠানের মুনাফার বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে দেশের উৎপাদন, কর্মসংস্থান আর উন্নয়নের গল্প। তাই অর্থনীতির আলোচনা যত জটিলই মনে হোক না কেন, এর প্রভাব থাকে আমাদের ব্যক্তি জীবনে। অর্থনীতির কঠিন আলাপকে সহজ ভাষায় বিশ্লেষণ করতে চ্যানেল ওয়ানের নিয়মিত আয়োজন মেঘনা ইন্স্যুরেন্স পিএলসির সৌজন্যে বাণিজ্য সংলাপ। আপনাদের সঙ্গে আছি আমি নাহিদা মিতু। দেখে নিচ্ছি আজ যা থাকছে। শীঘ্রই সংশোধন হবে স্বর্ণ নীতিমালা 2018। প্রাতিষ্ঠানিক রূপ পাবে দেশের স্বর্ণবাজার। চলতি বছরে 101 বার স্বর্ণের দাম সমন্বয়। ইরান যুদ্ধের প্রভাবে অস্থির বাজার। এছাড়াও থাকছে স্বর্ণের বাজারের নানা বিশ্লেষণ। এই পুরোটা সময় জুড়ে আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন বাংলাদেশ জুয়েলারি সমিতির পরিচালক এবং SGL ল্যাবের ব্যবস্থাপনা পরিচালক ফাহাদ কামাল লিংকন। ফাহাদ কামাল লিংকন, আপনাকে আমাদের চ্যানেল ওয়ানের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি আপনার কাছে আবারও ফিরবো, তবে তার আগে একটি প্রতিবেদন দেখে নেব। জি, শিওর, প্লিজ। এখন থেকে যত্রতত্র খোলা বাজারে স্বর্ণের বেচা কেনা করা যাবে না। স্বর্ণ আমদানি নীতিমালা সংশোধন হলে ব্যবসায়ীদের কাছে কত স্বর্ণ আছে, কোথা থেকে এসেছে এবং কত বিক্রি হচ্ছে, এর সকল তথ্যের তদারকির দায়ভার চলে যাবে সরকারের কাছে। ফলে একদিকে যেমন স্বর্ণের চোরাচালান বন্ধ হবে, অন্যদিকে স্বর্ণ ব্যবসাকে পুরোপুরি প্রাতিষ্ঠানিক কাঠামোতে আনা সম্ভব হবে। দেশের স্বর্ণের বাজার কয়েক হাজার কোটি টাকার হলেও এর বড় একটি অংশ এখনো চলছে অনানুষ্ঠানিকভাবে। বৈধ আমদানির পাশাপাশি চোরাচালানের মাধ্যমে স্বর্ণ প্রবেশ করায় সরকার হারাচ্ছে রাজস্ব, আর বৈধ ব্যবসায়ীরা পড়ছেন অসম প্রতিযোগিতায়। এমন বাস্তবতায় স্বর্ণের বাজারকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে উদ্যোগ নিয়েছে সরকার। বৈধ আমদানিতে উৎসাহিত করা, ডিজিটাল হিসাব, মজুদের নিবন্ধন, কর ও শুল্কের স্বচ্ছতা এবং মূল্য সংযোজনের মাধ্যমে রপ্তানি বাড়াতে স্বর্ণ নীতিমালা 2018 সংশোধন করেছে সরকার। আমাদের বিশ্ববিখ্যাত স্বর্ণশিল্পী যারা আছে তাদেরকে প্রস্তুত করা, হাজার হাজার কারিগর যারা এই দেশ থেকে আপনার কাজের অভাবে চলে গিয়েছে তাদেরকে ফিরিয়ে আনা, এবং আমাদের এই স্বর্ণ আমদানিকৃত স্বর্ণের রেটটা এমন একটা রেট হতে হবে যে রেটটা যারা স্মাগলিং করে তাদের থেকে যেন আমাদের রেটটা কম হয়। শুধু চোরাচালান বন্ধ নয়, নতুন নীতিমালাকে দেশের স্বর্ণশিল্পের বিকাশের সুযোগ হিসেবেও দেখছেন ব্যবসায়ীরা। দক্ষ কারিগর ও দেশীয় নকশাকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক বাজারে স্বর্ণালংকার রপ্তানির বড় সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন তারা। আমার গোল্ড আমি যদি প্রতিস্থাপন করি, যেটা নিয়ে যাই ভ্যালু অ্যাডিশনের টাকাটা বা ফরেন কারেন্সি আমি ব্যাংকিং চ্যানেলে নিয়ে আসলাম, আর বাদ বাকি যে গোল্ড আমার সোর্স থেকে আমি এক্সপোর্ট করে দিয়েছিলাম সেইগুলি আবার আমি নিয়ে আসলাম ডিউটি ফ্রিতে। ভ্যালু অ্যাডিশনের যেই ফরেন কারেন্সি সেটা তো আমার চলে আসলো। নীতিমালা বাস্তবায়নে তাই শুধু কাস্টমসের নজরদারি নয়, বাংলাদেশ ব্যাংক, NBR, আইন শৃঙ্খলা বাহিনী ও বাণিজ্য মন্ত্রণালয়ের সমন্বিত ব্যবস্থার প্রয়োজন। আমরা আমদানিকৃত স্বর্ণ ব্যবহার করতে চাই, এতে করে আমাদের মধ্যে বৈধতা আসবে, আমাদের মধ্যে হিসাব সংরক্ষণ থাকবে, সরকার জানবে যে কে কী পরিমাণ স্বর্ণ ব্যবহার করছে। এবং আমি বাণিজ্য মন্ত্রীকে বলেছি যে আপনি স্বর্ণটাকে একদম ইজিভাবে তাদেরকে আনতে দেন। একই সঙ্গে প্রতিটি স্বর্ণবার বা অলংকারের উৎস, মজুদ ও বিক্রির তথ্য ডিজিটালভাবে সংরক্ষণ করা গেলে চোরাচালানের স্বর্ণ বৈধ বাজারে প্রবেশের পথ ঠেকানো যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। শাওন জুই, ওয়ান বিজনেস, ঢাকা। স্বর্ণ নীতিমালা নিয়ে আমরা একটা প্রতিবেদন দেখছিলাম এবং দর্শক যেমনটি বলছিলাম যে বাণিজ্য সংলাপে পুরোটা সময় জুড়ে আমাদের সঙ্গে আছেন একজন অতিথি এবং তিনি হচ্ছেন ফাহাদ কামাল লিংকন। ফাহাদ কামাল লিংকন, আবার স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা প্রতিবেদনে দেখছিলাম যে স্বর্ণের নীতিমালা সংশোধন হচ্ছে। 2018 সালে একটা নীতিমালা ছিল, এই নতুন নীতিমালা আসলে কি কি সংশোধনী আসছে? আচ্ছা, বেসিক্যালি 2018 সালের আগে স্বর্ণ নীতিমালা তেমন কিছু ছিল না। 2018 সালে প্রথম স্বর্ণ নীতিমালা হয় এবং তখন এটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। বাট যেহেতু প্রথম নীতিমালা, তো সেক্ষেত্রে কিছু ত্রুটি বিচ্যুতি ছিল, সেটাকে আবার সংশোধন করেছে পরবর্তী কয়েক বছর পরে। তখন যেটা করা হয়েছে, দুটো কাজ করা হয়েছে। একটা হলো যেন লিগালি প্রপার ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ট্যাক্স দিয়ে, ভ্যাট দিয়ে, সরকারকে রাজস্ব দিয়ে আমরা যেন ভ্যাট, যারা জুয়েলারি ব্যবসায়ী আছে তারা যেন স্বর্ণটা আনতে পারি, সেই জন্য বেশ কিছু লাইসেন্স ইস্যু করেছিল বাংলাদেশ ব্যাংক থেকে। পরবর্তীতে বিভিন্ন কারণে অনেকে লাইসেন্স রিনিউ করেনি বা তাদের লাইসেন্স রিজলভ হয়েছে, সেটা একটা ভিন্ন বিষয়। আর এরপরে
এখন আমরা স্বর্ণ নীতিমালার জন্য বলছি, আমাদের যে বর্তমান প্রেসিডেন্ট জনাব এনামুল হক খান দোলন, ওনার নেতৃত্বে আমাদের বেশ কিছু কমিটি টেনে কাজ করছে। আমরা একই সাথে বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, এনবিআর সহ অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে ওনাদের সাথে আমরা বসেছি। আমাদের রিসেন্টলি একটা মিটিং ছিল, ওখানে আমাদের বাণিজ্য মন্ত্রী মহোদয় আমাদেরকে একটা স্টেক হোল্ডার যারা আছে সবাইকে এক নির্দিষ্ট সময় দিয়ে দিয়েছে। তো আপনি যেটা জিজ্ঞাসা করেছেন যে মূল পার্থক্যটা কোথায়, মূল পার্থক্যটা হলো 18 সালে বা 19 সালে যে স্বর্ণ নীতিমালাটা হলো তখন আসলে এটা কেন ফাংশনিং হয়নি, সেটা রুট কজটা আমরা আমাদের এই নতুন কমিটিতে আমরা যারা আছি এটা আমরা রুট কজ অ্যানালাইসিস করেছি, করে আমরা সেটাকে দেখেছি যে আসলে কোথায় প্রবলেম, কেন হলো না। তো সেইগুলোকে আমরা ঠিক করতে যাচ্ছি। যদি আমি আপনাকে একটু বলি, যেমন লাইসেন্সিং প্রক্রিয়াটা অত্যন্ত জটিল, এতটাই জটিল যে যেটা আসলে সাধারণ মানুষের পক্ষে বা সাধারণ খুব ছোট জুয়েলারি যে তার পক্ষে এটা আসলে অ্যাচিভ করাটা বা নেওয়াটা পসিবল না। তো সেই লাইসেন্সিং প্রক্রিয়াটা আমরা সহজ করতে চাচ্ছি। আর একটা সবচেয়ে বড় জটিল যে বিষয় ছিল, যে স্বর্ণ নীতিমালার আপনি কথা বললেন 2018 সালে, এটা আনার যে প্রসেসটা, একটা স্বর্ণ তো আসলে এমন একটা প্রোডাক্ট, এটা একটা প্রিশিয়াস মেটাল, প্রতিনিয়তই যে আমরা এখন কথা বলছি এই মুহূর্তেও কিন্তু হয় প্রাইস বাড়ছে বা কমছে। তো এটার আমাদের পুরো সময়টা একদম এলসি ওপেনিং থেকে শুরু করে বাংলাদেশ ব্যাংকের যেই প্রসেস গাইডলাইন আছে সেটা মেনে, সেখান থেকে আপনার পারমিশন নিয়ে আমাদের ইন হাউসে আসা পর্যন্ত অলমোস্ট ইট টেকস অ্যাবাউট 20-25 ডেজ। যে আপনি আমদানি জটিলতার কথা বলছিলেন, আমদানি জটিলতা, হ্যাঁ, এবং যে বিষয়টা জানতে চাচ্ছি যে আমদানি জটিলতা রয়েছে, আমরা অনেক ক্ষেত্রে আসলে লাগেজ পদ্ধতির উপর নির্ভরশীল। না, এটা আমরা নির্ভরশীল না। কেন নির্ভরশীল না, আমি আপনার সাথে একটু দ্বিমত পোষণ করব। কারণটা হলো, ওটাকে আমরা বলি ব্যাগেজ রুল। ব্যাগেজ রুলে আমাদের বিভিন্ন প্রবাসী বাঙালি যারা আছেন তারা আনেন। এটা আসলে কোনো দেশের জন্য সঠিক পদ্ধতি হতে পারে না। এখন আপনি হয়তো আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন তাহলে হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্য গোল্ড, এই যে এত স্বর্ণ বাজারে, এটা ম্যাক্সিমামটাই কিন্তু রিসাইকেল গোল্ড, অর্থাৎ আপনার বাসায় আছে বা আপনি গিফট পেয়েছেন, ডিজাইন চেঞ্জ করতে যাচ্ছেন, সেখান থেকে একটা অংশ আছে। আর কিছুটা আমরা বাধ্য হয়ে নীতিমালার জটিলতার কারণে হয়তো আমরা এই ব্যাগেজ রুলস থেকে কিছু কাগজ কলম কাগজে পেপার যাদের আছে তাদের কাছ থেকে নিচ্ছি। আর আপনার একটা প্রশ্ন উত্তর দিব যে শুধুমাত্র আমরা লাইসেন্স প্রক্রিয়াটাকে কিন্তু সহজ করতে যাচ্ছি না, আমরা চাচ্ছি যে আমরা এটাকে একটা ফর্মাল সেক্টরে আসতে। তো ফর্মাল সেক্টরে আসতে গেলে কিন্তু আপনার অনেকগুলো স্টেক হোল্ডারের সাথে কাজ করে এটাকে একটা প্রপার সেট আপে আসতে হবে। সেটা মধ্যে আমরা কিন্তু বলেছি যে আমরা বৈধভাবে ভ্যাট ট্যাক্স দিতে চাই যতটুকু আমাদের জন্য প্রযোজ্য। সেটার জন্য অলরেডি আমাদের অর্থ মন্ত্রণালয় থেকে আমাদের যে নতুন বাজেট এসেছে, বাজেটে আমাদের জন্য অনেকগুলো সুখবর এসছে। আমি একটু এটা বলতে চাই সবাইকে জানাতে, যেমন আমাদের কিন্তু আগে ভ্যাট ছিল প্রতি ভরিতে 2500 টাকা, সেটা কিন্তু এখন 5% এসেছে। এবং এই মুহূর্তে কিন্তু আমরা বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন থেকে ভ্যাটটাকে কিন্তু প্রাইসের সাথে ইনক্লুসিভ করে দিয়েছি। সেটারও একটা কারণ আছে, কারণটা হলো ভ্যাটটাকে ইনক্লুসিভ করা থাকলে কিন্তু আলাদা করে একটা কিছু বার্ডেন মনে হবে না আপনি যখন কিনতে যাবেন। প্লাস আমি তো আপনার কাছ থেকে এটা নিয়ে আমি গভর্নমেন্টকে দিচ্ছি, দ্যাট ইজ ওয়ান। নাম্বার টু, আমাদের টার্নওভার ট্যাক্স ছিল 1%, যেটাকে আমরা কিন্তু একদম নীল করে পেয়েছি গভর্নমেন্টের কাছ থেকে। এটার জন্য আমি আসলে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ধন্যবাদ দিতে চাই। এবং থার্ড যেটা আমাদের টিডিএসটা ছিল, অর্থাৎ ট্যাক্স ডিডাক্ট অ্যাট সোর্স, এটা ছিল 5%, সেখান থেকে 0.5% এসেছে। তো অনেকগুলো কাজ হয়ে এসেছে, কিন্তু এটার ইমপ্লিকেশন করতে গেলে নীতিমালাটা সঠিকভাবে প্রয়োজন। জি, এই পর্যায়ে আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম যে বলা হয় আন্তর্জাতিক স্বর্ণ চোরাচালানের জন্য ঢাকাকে রুট হিসেবে ব্যবহার করা হয়। বাংলাদেশকে, জি, এই সংকট আসলে কতটুকু দূর করা সম্ভব? এটা তখনই দূর করা সম্ভব যখন পার্শ্ববর্তী দেশ অথবা যারা আমাদের দেশটাকে রুট হিসেবে ব্যবহার করছে তাদেরকে ওই দেশের তুলনায় যখন আমাদের এখানে স্বর্ণের দামটা সমমানে থাকবে অথবা একটু বেশি থাকবে। তো সেটা সম্ভব তখনই যখন আপনি একটা প্রপার গাইডলাইনের মাধ্যমে স্বর্ণ আনবেন, গভর্নমেন্টের কাছে প্রপার ডেটা থাকবে, স্ট্যাটিস্টিক্স থাকবে, তখন অটোমেটিক্যালি এটা কমে যাবে। দাম বেশি হলে তখন এখান থেকে আর চোরাচালান করে পোষাবে না বা হবে না, আমরা করবেন না এটা। এই পর্যায়ে একটু যারা গহনা তৈরি করে তাদের বিষয়ে কথা বলতে চাচ্ছি যে মেশিন মেড গহনার কারণে যারা দেশীয় কারিগর রয়েছে তারা নানা ক্ষতির সম্মুখীন হচ্ছে। সেক্ষেত্রে আসলে সেসব শ্রমিকদের জন্য আসলে নতুন নীতিমালা রয়েছে, সেক্ষেত্রে কিছু থাকছে কিনা বা আপনারা কি ভাবছেন তাদের জন্য? আচ্ছা, অনেক সুন্দর একটা প্রশ্ন এটা আমি একটু বলি। আমাদের বাজুস থেকে আমরা বাজুস ইনস্টিটিউট করেছি,
সেখানে আমরা স্কিল ওয়ার্কারও তৈরি করছি, এবং আপনি যেটা বললেন যে স্কিল ওয়ার্কার আছে, হ্যাঁ আছে, অনেকে দেশের বাইরে চলে গিয়েছেন, অনেকে পেশা পরিবর্তন করেছেন। তো আমরা যেটা করছি যে সব কিছু কিন্তু মেশিন মেড হয় না, কারিগরের প্রয়োজন আছে। আর বাংলাদেশ আমার মনে হয় ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য কান্ট্রি, ভেরি ফিউ কান্ট্রি যারা আমরা খুব লাইট ওয়েট গহনা তৈরি করতে পারি। আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে কম্পেয়ার করি বা ইউএইর সাথে কম্পেয়ার করি বা সিঙ্গাপুরের সাথে কম্পেয়ার করি, আমরা অনেক লাইট ওয়েটে করতে পারি। অর্থাৎ এই যে কারিগর আছে তাদের চাহিদা কখনো ফুরেইনি বা ফুরাবে না। হ্যাঁ, কিছু কিছু জিনিস হয়তো তাদের লাইফটা সহজ করেছে, টেকনোলজি তো মানুষের লাইফ সহজ করে, যেমন মেশিনের কিছু কিছু অংশ তৈরি হচ্ছে, কিন্তু সবটা কিন্তু ফিনিশিং থেকে অন্য প্রত্যেকটা কম্পোনেন্ট, এটা কিন্তু ওই কারিগরকে আমরা অবশ্যই প্রয়োজন, এবং তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য কিন্তু বাজাজ ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছে, কার্যক্রম চলমান আছে। যে পর্যায়ে আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম যে দেশের বাজারে কতটুকু স্বর্ণ আছে, কোথা থেকে এসেছে এবং কতটুকু বিক্রি হচ্ছে, এটা কিভাবে জানা সম্ভব? এটা একটা অত্যন্ত কঠিন প্রশ্ন। আমি আপনাকে বলি, আমাদের স্ট্যাটিস্টিক্স অ্যাবসলিউটলি নাই ফ্রম দ্য গভর্নমেন্ট। কেন নাই? এটার ব্যাখ্যাটা হলো, যেটা ফর্মাল সেক্টরেই হয় নাই, যেটা একটা গ্রে মার্কেট, যেটাকে এখন ফর্মালাইজেশন করার চেষ্টা করা হচ্ছে, তো এটার আসলে সঠিক পরিসংখ্যান আমাদেরও জানা নাই। আমি যদি আপনাকে কিছু একটা বলি, যদি এটা একটা ন্যাশনাল টিভি চ্যানেল, সেটা হয়তো অনুমান নির্ভর হবে। তো সেটা আপনারা হয়তো আশা করি যে এই স্বর্ণ নীতিমালাটা বাস্তবায়ন হয়ে গেলে অবশ্যই এটা আপনারা যে তথ্যগুলো জানতে যাচ্ছেন যে কতটুকু এসেছে, কতটুকু আছে, হ্যাঁ হ্যাঁ সবাই জানতে পারবে। তবে একটা বিষয় আমি একটু বলি, এটা অ্যাড করি, 2019 সালে যখন একটা স্বর্ণ নীতিমালার পরে একটা কর মেলা হয়েছিল, সেখানে গভর্নমেন্ট থেকে আমাদেরকে সুযোগ দিয়েছিলেন যে আমরা যারা জুয়েলারি ব্যবসায়ী, যাদের কাছে অপদর্শিত যদি কোনো স্বর্ণ থেকে থাকে বিভিন্ন কারণ আগে তো আসলে আমাদেরকে কোনো এরকম ফর্মালাইজেশন সুযোগ দেওয়া হয়নি, তখন কিছুটা ডিক্লারেশন হয়েছিল, যেটা আমরা আবার আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বলেছি যে আপনারা নীতিমালা করে আমরা যেহেতু ট্যাক্স ভ্যাটটা প্রপারলি দিতে চাই, আমাদেরকে আরেকটা সুযোগ দেন স্বর্ণ কর নীতিমালার দিয়ে। আমরা এটাকে করলে হবে কি, দুটো বিষয় হবে, একটা হলো গভর্নমেন্ট রেভিনিউ পাচ্ছে, আর একটা হলো আপনি যে প্রশ্নটা করলেন যে স্ট্যাটিস্টিকটা, এটা কিন্তু তখন গভর্নমেন্ট জানতে পারবে, আপনারা জানতে পারবেন, এবং দেশের যাদের জানা প্রয়োজন, যারা স্ট্যাটিস্টিক ব্যুরো যারা এটা নিয়ে কাজ করেন, তাদের কাছে একটা ডেটা থাকবে। দামের উত্থান পতনের মধ্য দিয়েই চলছে দেশের স্বর্ণের বাজার। চলতি বছর এখন পর্যন্ত 101 বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। বারবার দামের এমন পরিবর্তনে বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। চলতি 2026 সালে দেশের স্বর্ণের বাজারে শুরু থেকেই দেখা গেছে বড় ধরনের অস্থিরতা। জানুয়ারি মাসেই স্বর্ণের দাম 18 বার পরিবর্তন করা হয়, এর মধ্যে 15 বারই দাম বাড়ানো হয়েছে। 2026 সালের 1 জানুয়ারি 22 ক্যারেট স্বর্ণের দাম ছিল প্রতি ভরি 2,22,000 টাকা। জানুয়ারির শেষ দিকে দাম পৌঁছে যায় রেকর্ড উচ্চতায়। 29 জানুয়ারি 22 ক্যারেট স্বর্ণের দাম দাঁড়ায় প্রতি ভরি 2,86,001 টাকা, যা তখন দেশের ইতিহাসে সর্বোচ্চ। তবে মার্চে স্বর্ণের দামে বড় পতন দেখা যায়। 3 মার্চ থেকে 25 মার্চ পর্যন্ত মাত্র 23 দিনে 22 ক্যারেট স্বর্ণের দাম প্রায় 36,000 টাকা কমে যায়। তবে এই পতনের পর মে মাসে আবার ঘুরে দাঁড়ায় বাজার। 25 মে বাজুস 22 ক্যারেট স্বর্ণের দাম 2,158 টাকা বাড়িয়ে প্রতি ভরি 2,38,121 টাকা নির্ধারণ করে। এরপর জুনের মাঝামাঝি সময়ে স্বর্ণের দামে আবার বড় উত্থান দেখা যায়। স্বর্ণের দামে এই অস্থিরতা দেখা গেছে জুলাইয়েও। চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে 101 বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে 50 বার দাম বাড়ানো হয়েছে, 50 বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। অর্থাৎ চলতি বছরের প্রথম 7 মাসেই দেশের স্বর্ণের বাজারে দামের ঘন ঘন পরিবর্তন হয়েছে। জানুয়ারিতে রেকর্ড উচ্চতা, মার্চে বড় পতন এবং জুন জুলাইয়ে একের পর এক বড় উত্থান পতন। সব মিলিয়ে দেশের স্বর্ণ বাজার এখন ব্যাপক অস্থির। তনিমা ইসলাম, ওয়ান বিজনেস ডেস্ক। বাণিজ্য সংলাপে পুরোটা সময় জুড়ে আজ আমাদের অতিথি হিসেবে আছেন বাংলাদেশ জুয়েলারি সমিতির পরিচালক ফাহাদ কামাল লিঙ্কন। ফাহাদ কামাল লিঙ্কন, আবারও স্বাগত জানাচ্ছি চ্যানেল ওয়ানের স্টুডিওতে। 101 বার স্বর্ণের দাম পরিবর্তন হয়েছে এই বছর। এমন অস্থিরতায় আসলে ব্যবসায়ী প্রভাব কেমন পড়ছে, বা এটা কি আসলে অস্থিরতা নাকি দাম নিয়ন্ত্রণের একটা সমন্বয় করছেন আপনারা? না, আমরা সমন্বয় করতে পারি না। কারণ আমরা যেটা কেন করতে পারি না, আমাদের প্রত্যেকটা দিন যে দামগুলো আমরা সমন্বয় করি সেটা আন্তর্জাতিক বাজারের সাথে রেখেই সমন্বয় করি।
তো যখন আন্তর্জাতিক বাজারে এটা বাড়ে, আমাদের এখানেও তেজাবি স্বর্ণের মূল্যটা বেড়ে যায়, সেটার সাথে আমরা সমন্বয় করি। ব্যবসায় তো অবশ্যই অসুবিধা হচ্ছে, কারণ প্রতিদিন যদি চেঞ্জ হয় আমাদের তো স্টক, নতুন আসা, নতুন পণ্য কেনা, এবং যারা কনজিউমার তারাও তো একটা ডিলেমার মধ্যে থাকছে যে আসলে আজকে কিনবো না কালকে কিনবো, কখনো বেড়ে যাচ্ছে কখনো কমে যাচ্ছে। তো কিছু প্রবলেম তারা ফেস করছে, শুধু আমরা না, আই থিঙ্ক এটা গ্লোবালি সব জুয়েলারি ফেস করছে। স্বর্ণের বাজার তো আসলে অনেকটা রাজনৈতিকভাবেও নিয়ন্ত্রণ করা হয়, আসলে আগামীতে এই স্বর্ণের বাজার কোন দিকে যাচ্ছে? রাজনৈতিকভাবে বললে সেটা গ্লোবাল পলিটিক্সের কথা কি আপনি বলছেন? হ্যাঁ, সেটা তো অবশ্যই, কারণ যখন এই যে আমাদের বেশ কিছু ইনসিডেন্টের কথা যদি আমি বলি গ্লোবালি, ফর এক্সাম্পল ইউক্রেন রাশিয়া যুদ্ধ, এরপরে ইরান আমেরিকা বা মিডল ইস্টের যে ক্রাইসিস, সেটার সাথে তো স্বর্ণের মূল্যমান সংশ্লিষ্ট ছিল। একসময় আমরা দেখেছি $5,540 পর্যন্ত পার ট্রয় আউন্স এটা গিয়েছিল, এখন যেটা অ্যারাউন্ড 4,300 বা 4,400-র মধ্যে। তো এটা ডিপেন্ড করে যখন গোল্ডের প্রাইসটাতে মানুষ তখন ইনভেস্ট করে, গোল্ডটা একটা সেফ হ্যাভেন বলা হয়। যদি এবার আমরা একটু ভিন্নভাবে দেখছি বিষয়টাকে, কেন ভিন্নভাবে দেখছি? বিকজ যখন আদার কমোডিটি প্রাইস বেড়ে গেল, অর্থাৎ তেলের দাম বেড়ে গেল, অন্যান্য প্রোডাক্টের দাম বেড়ে গেল, তখন কিন্তু মানুষ এখান থেকে সরে আগে তারা তাদের জ্বালানিটাকে নিশ্চয়তা দিতে দিয়েছে, জ্বালানির একটা অ্যাসুরেন্স দিয়েছে। তো এই কারণে এই বিষয়গুলো হচ্ছে, এটা আমাদের নিয়ন্ত্রণাধীন না, এটা গ্লোবাল পলিটিক্সের সাথে রিলেটেড, এবং আমাদেরকে এটার সাথে কমপ্লাই করেই চলতে হয়। যে আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম যে ভারত সহ বিভিন্ন দেশ মুদ্রার মান ধরে রাখতে প্রচুর পরিমাণে স্বর্ণ রিজার্ভ করছে, বাংলাদেশ কি এ বিষয়ে সচেতন? হ্যাঁ, বাংলাদেশ অবশ্যই এই বিষয়ে সচেতন আমি বলবো। সংশ্লিষ্ট মিনিস্ট্রি এবং স্পেশালি এটা তো সেন্ট্রাল ব্যাংকের একটা পার্ট, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের, আমরা যতটুকু জানি যে তারা এই বিষয়টাকে সংশ্লিষ্ট যতটুকু রিজার্ভ তাদের, আমাদের ফরেন কারেন্সি, আমাদের গোল্ডের স্টক, সব কিছু সঠিকভাবেই তারা ব্যালেন্স করছেন। জি, দেশের বাজারে যখন প্রাতিষ্ঠানিক রূপ পাবে তখন কি অস্থিরতা কিছুটা কমবে? হ্যাঁ, প্রাতিষ্ঠানিক রূপ পেলে কিছুটা তো অবশ্যই প্রাইস কমবে। আমরা যে প্রতিবেদনটা দেখছিলাম, আপনি হয়তো খেয়াল করেছেন যে আমাদের মাননীয় প্রেসিডেন্ট মহোদয় উনি কিন্তু একটা বক্তব্যে উনি বলেছেন যে যখন আমরা প্রপার চ্যানেলে চলে যাব, সব কিছু সঠিক নীতিমালার মাধ্যমে হবে, তখন কিন্তু অবশ্যই প্রাইস কমবে, যেটার বেনিফিট সবাই পাবে, কনজিউমাররা পাবেন, আমাদের সেলস ভলিউমটা বাড়বে, একই সাথে যখনই সেলস ভলিউম বাড়বে তার সাথে সাথে কিন্তু আপনার গভর্নমেন্ট রেভিনিউ পাবে। জি, এ পর্যায়ে একটু জানতে চাচ্ছিলাম যে স্বর্ণ শোধনাগার হওয়ার কথা ছিল বাংলাদেশে, সেটার আসলে আপডেটটা কি, এখন কি অবস্থা? স্বর্ণ শোধনাগার হওয়ার কথা ছিল, সেটার আমরা যতটুকু জেনেছি বা জানি সেটা একটা জটিল প্রক্রিয়া এবং অনেক সময়ের ব্যাপার। আমরা যতটুকু জানি যে সেটা কনস্ট্রাকশন শেষ হয়েছে এবং হয়তো তারা খুব রিসেন্টলি টেস্ট ট্রায়ালে যাবেন অথবা প্রোডাকশনে যাবেন, এতটুকু আপডেট আমার কাছে আছে। বাট এটা একটা চলমান প্রক্রিয়া, এটার জন্য সময় প্রয়োজন, এটা কনস্ট্রাকশন চলছে। আচ্ছা, এই যে বারবার স্বর্ণের দাম ওঠানামা করছে, এতে আসলে সাধারণ যারা গ্রাহক রয়েছে তাদের উপর কোনো প্রভাব পড়ছে কিনা? ওঠানামার ব্যাপারে দুটো বিষয়। আপনার বাসায় হয়তো এমন গোল্ড আছে যখন হয়তো ভরি ছিল 1 লাখ টাকার নিচে, সেটা তো আজকে 2 লাখ টাকা প্লাস। তো সেটা যদি আপনি এক্সচেঞ্জ করতে যান অথবা আপনি নতুন কিছু কিনতে যান, তো সেটা হচ্ছে। আর আমাদের বাংলাদেশের এবং এই এশিয়ান সাবকন্টিনেন্টে প্রত্যেকের বাসায় কিন্তু আমাদের কিছু না কিছু গোল্ড আছে, সেটা বিভিন্ন ফর্মে বিভিন্ন ধরনের হতে পারে। এখন আমরা অনেকে ডায়মন্ড জুয়েলারি পড়ছি, বাট স্টিল কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে না সরাসরি এটা বলবো না, নতুনটা কিনতে গেলে তো কিছুটা দাম দিতে হচ্ছে, বাট যদি যারা এক্সচেঞ্জ করছেন তারা কিন্তু খুব ভালো গেইন করছেন। যেমন যখন আমাদের প্রাইস প্রায় 2,86,000 টাকায় পৌঁছেছিল, আমাদের বেচা বিক্রি ছিল না, আমাদের ছিল প্রতিদিন লোকজন এক্সচেঞ্জ করতে আসতো অথবা স্বর্ণ বিক্রি করে টাকা নিতে আসতো, তো গেইনটা তো তারাও পেয়েছে। তো এটা একটা চলমান প্রক্রিয়া, এটা সময়ের সাথে সাথে পরিবর্তন হবে। কিন্তু যারা স্বর্ণে বিনিয়োগ করে তাদের জন্য এটা আসলে কি ক্ষতিগ্রস্তের কারণ বা তাদের জন্য আসলে চিন্তার বিষয় হচ্ছে কিনা? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখেন, আমরা যদি গ্লোবাল মার্কেটের স্টাডি দেখি, ফোর্বসের স্টাডি দেখি অথবা অন্য যারা এটা নিয়ে এই মার্কেট নিয়ে স্টাডি করে, প্রিশিয়াস মেটালসের এই আইটেমগুলো নিয়ে, স্বর্ণ এমন একটা আইটেম, এটা মনে রাখতে হবে যে এটা আপনাকে কিন্তু ব্যাংকের এফডিআর এর মতো রিটার্ন দিবে না। এটা যারা ইনভেস্ট করেন তারা কিন্তু লং টার্ম চিন্তা করেন, অর্থাৎ আমি একটা সার্টেন ডলার এটা কিনেছি, আমাকে 6 মান্থস 1 ইয়ার অথবা একটা সার্টেন মোমেন্ট অথবা যে জিও পলিটিক্যাল যে সিচুয়েশন, এইগুলোর জন্য আমাকে ওয়েট করতে হবে যে কখন রাইট মোমেন্ট টু বাই, কখন রাইট মোমেন্ট টু সেল, এটা আমাকে জানতে হবে। একদম। এ পর্যায়ে একটু জানতে চাচ্ছি যে দেশের স্বর্ণের বাজারের সম্ভাবনা আসলে কতটুকু? আচ্ছা, দেশের স্বর্ণের বাজারের সম্ভাবনা আমি তো বলবো ইটস ইনফিনিট।
কেন ইনফিনিট বলছি দেখেন, আমরা তো আমাদের এখানে এখন পর্যন্ত আজকে পর্যন্ত নাম্বার 1 এক্সপোর্টিং প্রোডাক্ট আরএমজি, কিন্তু আমাদের মাননীয় প্রেসিডেন্ট মহোদয় আমাদের পূর্বের যারা কমিটিতে ছিলেন তারা, আপনি যে স্বর্ণ গোল্ডের রিফাইনারির কথা বলেছেন, উনি কিন্তু বলেছেন যে মেড ইন বাংলাদেশ স্বর্ণ উনি এক্সপোর্ট করতে চান। আমাদেরও কিন্তু সেই একই স্বপ্ন। এটার পিছনে দুইটা কারণ। একটা হলো আমাদের এখানে লেবার কস্টটা অন্যান্য দেশের তুলনায় অনেক কস্ট ইফেক্টিভ, এটা একটা। এবং এই নীতিমালাটা যদি সংশোধন হয়ে আসে সেক্ষেত্রে তখন আপনার আরেকটা পোর্শন এখানে কাজ করবে, সেটা হলো যে আমরা কিন্তু যখন কম মূল্যে স্বর্ণ পাবো, আমরা আরেকটু ভ্যালু অ্যাডিশন করে কিন্তু এটাকে আমরা এক্সপোর্ট করব। তো যখন আমরা এক্সপোর্ট করব তখন সেখান থেকে তো অবশ্যই অনেক সম্ভাবনাময় দেওয়ার আমি আই থিঙ্ক আমাদের জন্য ওয়েট করছে। জি, আমরা আবারও একটু স্বর্ণ নীতিমালায় যেতে চাই। জি, প্লিজ। আমরা একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে সরকার স্বর্ণের বাজার থেকে শুল্ক আদায় করতে যাচ্ছে, সেটা আসলে কিভাবে সম্ভব? শুল্ক তো গভর্নমেন্টের অংশ, রেভিনিউ যদি আমরা না দিই তাহলে দেশ কীভাবে চলবে? তো এটার প্রক্রিয়াটা আমি বলবো যে এইবার যেটা আপনাকে শুরুতেই বলেছিলাম যে আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় যারা আছেন, যারা এটা নিয়ে আমাদেরকে হেল্প করেছেন। এবং আরেকটা বিষয় বলে রাখি, এটার সাথে অ্যাডিশন আমি আপনার উত্তরে আসছি। এই নীতিমালাটা নিয়ে কিন্তু আমাদের সংশ্লিষ্ট যতগুলো স্টেক হোল্ডার আছে, সবগুলো মিনিস্ট্রি থেকে শুরু করে কাস্টমস, ভ্যাট, এনবিআর, সবাই কিন্তু খুবই, আমি বলবো যে তারা হেল্পফুল এবং তারা খুব প্রোঅ্যাক্টিভলি এটা করছে যেটা চাচ্ছে। আর রাজস্বের বিষয়, যেটা রাজস্বটা তো আমাদেরকে অলরেডি সহজ করে দিয়েছে, যেটা আমি শুরুতেই বলেছি। এবং এখন কিন্তু সহজ করার কারণেই আমরা কিন্তু এটা প্রাইসের সাথে ইনক্লুড করে দিয়েছি, অর্থাৎ প্রাইসের সাথেই ভ্যাটটা ইনক্লুড করা আছে। আমরা কাজ করব অ্যাজ অ্যান কালেক্টর, আমরা কালেক্ট করে এটা গভর্নমেন্ট কোষাগারে আমরা দিয়ে দিব। খুব ছোট করে একটা বিষয় জানতে চাচ্ছি, আমাদের হাতে একেবারেই সময় কম। ডিজিটালাইজেশন করা হবে বলা হচ্ছে, এই ব্যাপারে আসলে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? হ্যাঁ, এই ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা একটা যে প্রস্তাবনা দিয়েছি সেখানে আমরা বলেছি একটা ওএসএস প্ল্যাটফর্ম চালু করতে, অর্থাৎ একটা প্ল্যাটফর্মে আমরা সবাই অ্যাপ্লাই করব, সেখান থেকেই স্টেক হোল্ডারদের যাদের যে পারমিশন বা নীতিমালাতে যেভাবে গাইডলাইনটা আসবে সেটার জন্য সবাই ইন্টিগ্রেটেড হয়ে একসাথে একীভূতভাবে আমাদেরকে এই অ্যাপ্রুভালটা দিতে পারে। তো এটা ডিজিটালাইজেশন হওয়ার প্রক্রিয়া দিন চলমান আছে। আই থিঙ্ক এটা সুফল আমরা সবাই পাবো। জি, ফাহাদ লিখন চ্যানেল ওয়ানের স্টুডিওতে এসেছেন, আপনি অনেক সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে ইনভাইট করার জন্য। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ। এই ছিল আজকের মেঘনা ইন্স্যুরেন্স পিএলসি বাণিজ্য সংলাপ। চ্যানেল ওয়ানের সঙ্গে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলোতে।